নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে এই মুহূর্তে একদম সংসদের অভ্যন্তরে ঠিক যেমন ভাবে নাস্তানাবুদ হতে হচ্ছে মোদী সরকারকে, ঠিক তেমন ভাবেই কিন্তু এই মুহূর্তে জ্বলন্ত দুটো বিষয় নিয়ে আরএসএস এবং বিজেপির মধ্যে একটা সংঘাত তৈরি হয়েছে। সেটা কিন্তু একদম ভারতবর্ষের উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড় যে ছেড়ে গেলেন, সেই উপরাষ্ট্রপতি পদে কে বসবেন সেইটা নিয়েও আরএসএস কিন্তু এখন রীতিমতন একটা তাদের ভাবনা চিন্তা বিজেপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেরকমই খবর উঠে আসছে। ঠিক অন্যদিকে আমরা যদি দেখতে পাই যে ভারতীয় জনতা পার্টির একদম সর্বভারতীয় যে সভাপতি, সেই পদটাও কিন্তু এই মুহূর্তে খালি হতে যাচ্ছে এবং জেপি নাড্ডার পর সেই পদটাতে কে বসবেন সেটা নিয়েও কিন্তু রীতিমতন আরএসএস এবং বিজেপির মধ্যে একটা সংঘাত, এবং সেই ছবিটা কিন্তু বহুদিনের ছবি। এবং তাই জন্যই কিন্তু একদম আমরা দেখতে পেলাম যে একদম এই বাদল অধিবেশনের আগেই কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম প্রায় ঠিক হয়ে গিয়েছিল। আরএসএস এবং আরএসএস বিজেপির মধ্যে একটা সমঝোতা হওয়ার মাধ্যমে কিন্তু মনোহর লাল খাট্টার তার নামটা বেরিয়ে এসেছিল সামনে পরবর্তী বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে। কিন্তু এই মুহূর্তে এখন আমরা দেখলাম যে আরএসএস এবং বিজেপির মধ্যে দূরত্ব আরো বেড়ে গেল, এবং রীতিমতন যে ঘটনাটা বারংবার উঠে আসছে, যে ছবিটা বারংবার উঠে আসছে, সেই ছবিটাতে কিন্তু আরো একটা গুরুতর ঘটনা ঘটে গিয়েছে গতকাল সংসদে। তার কারণ একদম বসুন্ধরা রাজে, যিনি একদম আরএসএস এর রীতিমতন ঘরের মেয়ে বলে পরিচিত এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি দুবারের মুখ্যমন্ত্রী রাজস্থানের এবং অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি কিন্তু আরএসএস এর এবং নাগপুরের অত্যন্ত ঘনিষ্ঠ বসুন্ধরা রাজে, তিনি হঠাৎ করে পার্লামেন্টে এলেন এবং পার্লামেন্টে এসে একদম নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তার সঙ্গে বৈঠক করলেন, এবং তারপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সঙ্গে বৈঠক করলেন পার্লামেন্টের মধ্যে। সুতরাং সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই বসুন্ধরা রাজে কি পরবর্তীতে একদম উপরাষ্ট্রপতির পদে বসতে চলেছেন, এই প্রশ্ন এখন কিন্তু রীতিমতন ভারতবর্ষের রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে দিল্লিতে, এবং সেই খবরই এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে উঠে আসছে। এই নিয়ে বিস্তারিত আজকের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন, এবং অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন যে হঠাৎ করে কিন্তু 21শে জুলাই রাত্রি 9:25 ভারতবর্ষের তৎকালীন উপরাষ্ট্রপতি, এর আগের যিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, তিনি হঠাৎ করে একদম ইস্তফা পত্র দিয়ে দেন। সেই ইস্তফা নিয়ে বিভিন্ন জল্পনা আমরা কিন্তু শুনতে পেয়েছি, আপনাদের সামনে রেখেছি সমস্ত খবর। হঠাৎ করে তার কাছে খবর যায় এবং রাত 8:30টার সময় তিনি কিন্তু ফোন পান, এবং ফোনের ওপারে ছিলেন জেপি নাড্ডা, তেমনই একটা খবর সূত্রে। এবং সেই ফোনে পাওয়ার পর তিনি সরাসরি কিন্তু একদম ইস্তফা পত্র রাষ্ট্রপতির কাছে গিয়ে দিয়ে আসেন, এবং সেই খবরের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে এখনো পর্যন্ত রাষ্ট্রপতির উপরাষ্ট্রপতির যে পদ, সেই পদ কিন্তু ফাঁকা রয়েছে, এবং সেই উপরাষ্ট্রপতি পদে নতুন ভাবে নির্বাচন হবে, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে খবর। এবং ভারতীয় জনতা পার্টি নতুন উপরাষ্ট্রপতি হিসেবে কাকে বেছে নেবে, এনডিএ জোট কাকে বেছে নেবে, সেটা যখন জল্পনার কেন্দ্রবিন্দুতে, বিভিন্ন নাম ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন প্রেক্ষাপট থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নাম উঠে আসছে। সেইখানে আমরা দেখলাম বসুন্ধরা রাজে রাজস্থানের একদম প্রাক্তন যে একদম মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এলেন এবং সরাসরি প্রধানমন্ত্রীর যে দপ্তর রয়েছে একদম লোকসভার অন্দরে, সেখানে তিনি দেখা করলেন, মিটিং করলেন। একদম মঙ্গলবার সন্ধ্যাবেলা 20 মিনিট মিটিং করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে, তেমনই কিন্তু একদম কথাবার্তা। এবং সেই বৈঠক করে তিনি যে চলে গেলেন তেমন কিন্তু নয়, তিনি আবারও সরাসরি কিন্তু বৈঠক করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। মূল কথা একদম যেটা, বসুন্ধরা রাজ্যে যিনি আরএসএস এর একদম রীতিমতন ঘরের মেয়ে হিসেবে পরিচিত, বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে তিনি নাগপুরে মোহন ভাগবতের সঙ্গে বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করেন, এবং সেই জায়গা থেকে তিনি হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কি এমন বিষয় নিয়ে আলোচনায় বসলেন, এবং কেন তাকে আলোচনায় বসতে হলো, কে তাকে আলোচনায় পাঠালো, এই খবরই কিন্তু এই মুহূর্তে রীতিমতন শোরগোল ফেলেছে। তাহলে কি পরবর্তী উপরাষ্ট্রপতি পদে কে নিযুক্ত হবেন, সেই দিকেও একদম আরএসএস ভারতীয় জনতা পার্টিকে নিজে সম্পূর্ণ সিদ্ধান্তটা নিতে দিচ্ছে না। অর্থাৎ গুজরাট লবির উপর কি কোথাও গিয়ে এই মুহূর্তে একদম আরএসএস আর ভরসা করতে পারছে না। এর আগেই আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে জানিয়েছি যে আরএসএস এর কিন্তু 2024 সালের পর থেকেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে একটা রাজনৈতিকভাবে দূরত্ব তৈরি হয়েছে। আরএসএস আবারও বলছে যে এই যে 2024 সাল পর্যন্ত নরেন্দ্র মোদীর শুধুমাত্র ক্যারিশমা, সেটার উপর ভিত্তি করে ভারতীয় জনতা পার্টি ভোট লড়েছে। এবং জেপি নাড্ডা এক পোস্টে বলেও দিয়েছিলেন যে প্রাথমিকভাবে ভারতীয় জনতা পার্টি যখন দুর্বল ছিল তাদের সংগঠন, তখন আরএসএস এর দরকার পড়েছিল, কিন্তু এখন আর তাদের আরএসএস এর দরকার নেই। কিন্তু তার ফলস্বরূপ কি হলো, 2024 ইলেকশনে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেল না কেন, মোদি ম্যাজিক কেন হারিয়ে গেল, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আরএসএস এর তরফ থেকে উঠেছে। এবং একদম সরাসরি আমরা দেখতে পেয়েছি
যে মহারাষ্ট্র ভোট, যেটা মহারাষ্ট্র ভোটের একদম লোকসভা ভোটের রেজাল্ট, সেখান থেকে মহারাষ্ট্র ভোটের যে বিধানসভা ভোটের রেজাল্ট 5 মাসের ব্যবধানে রাহুল গান্ধীর বক্তব্য অনুযায়ী অবশ্যই যে একদম তিনি ম্যাচ ফিক্সিং এর একটা তথ্য তুলে ধরেছেন। প্রচুর পরিমাণ ভুয়ো ভোটার নাকি ঢুকিয়েছে ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্র ভোটে, তেমন তিনি অভিযোগ করেছেন। কিন্তু অন্যদিকে কান পাতলে কিন্তু শোনা যায় যে আরএসএস এর প্রোঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল, আরএসএস এর যে সংগঠন তারা মহারাষ্ট্রে এই 5 মাসের মধ্যে নরেন্দ্র মোদীর সঙ্গে যখন সরাসরি নাগপুরের মোহন ভাগবতের বৈঠক হয়, আলোচনা হয় এবং সম্পূর্ণভাবে আরএসএস বিজেপির একদম কমান্ডটা 2024 সালের ভোটের পর থেকে হাতে নেয়, তার একদম ফলস্বরূপ কিন্তু হরিয়ানা এবং মহারাষ্ট্রের যে ভোট তার রেজাল্ট হিসেবে উঠে এসেছে, সেই যে আরএসএস এর সংগঠন প্রোঅ্যাক্টিভ হয়ে গিয়েছে সেই বিষয়টা। সুতরাং এই মুহূর্তে কিন্তু সারা দেশ জুড়ে আরএসএস, ভারতীয় জনতা পার্টি যেখানেই শক্তি কম পড়ছে সেখানেই কিন্তু আরএসএস এর একদম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় মোহন ভাগবত সেখানে পৌঁছে যাচ্ছেন। এই বছর একদম ফেব্রুয়ারি মাসে আমরা দেখতে পেয়েছি যে 6 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গে কিন্তু মোহন ভাগবত এসেছিলেন এবং তিনি বৈঠক করেছেন বিভিন্ন জায়গায়, একদম যেটা আমরা দেখতেই পাইনি পশ্চিমবঙ্গের মতন জায়গায়। আরএসএস এর একদম প্রধান এই মুহূর্তে তিনি 10 দিন ব্যাপী কর্মসূচি রেখেছেন, এত বড় বৈঠক করেছেন 15 ফেব্রুয়ারির কাছাকাছি সময়। সুতরাং সেই যে সামগ্রিক প্রেক্ষাপটটা সেটাই কিন্তু আবারও একদম আরএসএস বিজেপির একটা রীতিমতন রাশ হাতে নিতে চাইছে এবং যে কোনো ডিসিশন আরএসএস কে জিজ্ঞেস না করে, আরএসএস এর পারমিশন না নিয়ে ভারতীয় জনতা পার্টি কিন্তু নেয়ার মতন এই মুহূর্তে অবস্থাটা নয়। এবং সেই দিক থেকে আমরা দেখতে পেয়েছি যে বসুন্ধরা রাজে তিনি হঠাৎ করেই কিন্তু একদম নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সঙ্গে গোপন বৈঠক করলেন, যখন পার্লামেন্ট চলছে, পার্লামেন্টে বাদল অধিবেশন চলছে, সেই সময় হঠাৎ করে বসুন্ধরা রাজে কেন আসলেন, কেন নরেন্দ্র মোদী তাকে সময় দিলেন, দেশের প্রধানমন্ত্রী 20 মিনিট ধরে কি বক্তব্য রাখলেন, তার সঙ্গে কি গোপন বৈঠক হলো, সেগুলোই কিন্তু এই মুহূর্তে রীতিমতন জল্পনা উস্কে দিয়েছে। যদিও সূত্রের খবর যে একদম সরাসরি পরবর্তী উপরাষ্ট্রপতি পদে এনডিএ জোটের তরফ থেকে বসুন্ধরা রাজের নামটাই একদম সাজেস্ট করেছে সংঘ, এবং সেটাকেই কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে মেনে নিতে কিন্তু তারা বাধ্য হচ্ছে এবং সেই জন্যই অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে এই গোপন বৈঠক হলো বসুন্ধরা রাজের। এই মুহূর্তে যে খবরটা আরো গুরুত্বপূর্ণ, আপনাদেরকে আগেই জানিয়েছি যে একদম সরাসরি নরেন্দ্র মোদী তাকে কিন্তু ইগনোর করলেন, তাকে উপেক্ষা করলেন সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে নীতিন গাডকারি। তিনিও কিন্তু একদম আরএসএস এর রীতিমতন ঘরের ছেলে হিসেবে শোনা যায়। সুতরাং আরএসএস কোথাও গিয়ে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সঙ্গে একটা দূরত্ব বাড়াচ্ছে কিনা সেটাই কিন্তু এখন এই মুহূর্তে একটা প্রশ্ন। এবং বসুন্ধরা রাজেকে আমরা যদি শেষ পর্যন্ত দেখি যে একদম উপরাষ্ট্রপতি পদে বসুন্ধরা রাজে বসছেন এবং সূত্রের যা খবর এই মুহূর্তে সেটাই হতে চলেছে, তাহলে কিন্তু রীতিমতন এই মুহূর্তে বোঝা যাবে আরো একবার যে আরএসএস কিন্তু কোনোভাবেই ভারতীয় জনতা পার্টিকে, সেটা সরকারি ভাবে হোক কিংবা একদম সাংগঠনিক ভাবে হোক, তাদের একার সিদ্ধান্তের উপর আর ভরসা করতে পারছে না এবং সম্পূর্ণভাবে আরএসএস কিন্তু রাস্তা নিজেদের হাতে নিয়ে রেখেছে। এই মুহূর্তে এইটুকুই খবর উঠে এসেছে এবং বসুন্ধরা রাজের এই যে গোপন বৈঠক, সেই গোপন বৈঠক এবং নীতিন গাডকারির যে উপেক্ষা নরেন্দ্র মোদীকে সংসদের অভ্যন্তরে, নরেন্দ্র মোদী প্রণাম করলেন, তার কোনো রিপ্লাই দিলেন না একদম নীতিন গাডকারি, সেই সামগ্রিক ঘটনা নিয়ে কিন্তু আবার আমরা দেখতে পেয়েছি যে উত্তরপ্রদেশ থেকে অখিলেশ যাদব তিনি আবার টিকা টিপ্পণীও করেছেন এবং সেই মুহূর্তে কিন্তু রীতিমতন হাসির রোল উঠেছিল সংসদের অভ্যন্তরে। সুতরাং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে সামগ্রিকভাবে গুজরাট লবি, আরো প্রিসাইজলি বলতে গেলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কিন্তু বেশ খানিকটা চাপের পরিস্থিতি এবং ভারতীয় জনতা পার্টি কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা ডিসিশন নিতে ব্যর্থ হচ্ছে। বিভিন্ন সময় যে খবর উঠে আসছে যে আরএসএস তাদেরকে সম্পূর্ণ কমান্ডটা কিন্তু কন্ট্রোল করছে এবং উপরাষ্ট্রপতি পদে কে বসবেন একটা সরকারি সিদ্ধান্ত, সেটার ক্ষেত্রেও কিন্তু সংঘের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আছে এবং সেটাকে কিন্তু উপেক্ষা করতে পারছে না ভারতীয় জনতা পার্টি। সেইটার ফলস্বরূপ কি একদম বসুন্ধরা রাজে, একদম রাজস্থানে যাকে ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই মুখ্যমন্ত্রী পদে আর বসালো না, বিভিন্ন সময় রাজনাথ সিং এর সঙ্গে মিটিং হলো, বিভিন্ন সময় অমিত শাহের সঙ্গে মিটিং হলো, তারপরেও বসুন্ধরা রাজেকে বসানো হলো না। বসুন্ধরা রাজে যেখানে মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন সেই বসুন্ধরা রাজেকে এখন হঠাৎ করে উপরাষ্ট্রপতির পদে কি বসানো হবে? সেই সম্মান কি 72 বছর বয়সী বসুন্ধরা রাজেকে দেয়া হবে? এই প্রশ্ন এই মুহূর্তে কিন্তু উঠছে এবং অবশ্যই সেই ঘটনা কিন্তু ঘটার মতন একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। আমরা দেখব এই সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বসুন্ধরা রাজে উপরাষ্ট্রপতির পদে এনডিএর তরফ থেকে প্রার্থী হন কিনা এবং তার পরবর্তীতে দেখব অবশ্যই যে ভারতবর্ষে এই মুহূর্তে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে কাকে নিযুক্ত করা হয় এবং তিনি আরএসএস এর কতটা কাছাকাছির মানুষ। সামগ্রিকটা রাখলাম আপনাদের সামনে, আপনারা বিচার করুন, আপনারা আপনাদের মতামত শেয়ার করুন আমাদের সঙ্গে এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও বেশি করে শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড সার্কেলে। ধন্যবাদ।